আমরা এখন এই চ্যাপ্টারের একদম শেষ গুরুত্বপূর্ণ টপিক মানে সম আয়ন প্রভাব বা কমন আয়ন ইফেক্ট করব। এরপরও কিছু টপিক থাকবে, যেমন সল্ট টেস্ট বা লবণ পরীক্ষা থাকবে, আমরা সেগুলোও দেখব। তবে এটা হচ্ছে একদম শেষ গুরুত্বপূর্ণ টপিক বলা যায়, যেখান থেকে ক্রিয়েটিভ আসে, এবং এটা প্রায় কেএসপি কেআইপির মতোই একটা গুরুত্বপূর্ণ টপিক। তো প্রথমে আমি বলি যে সম আয়ন প্রভাব বা কমন আয়ন ইফেক্ট আসলে কি। ধরো একটা সলিউশন যেখানে AgCl আছে, মানে সিলভার ক্লোরাইড, এবং তার কেএসপি হচ্ছে এত। তো যেহেতু তার কেএসপি দেওয়া আছে, আমরা খুব ইজিলি কি বের করে ফেলতে পারি, তার হচ্ছে কেএসপি থেকে আমি লিখতে পারি Ag প্লাস প্লাস Cl মাইনাস। তো এর ঘনমাত্রা যদি S হয়, ওর দ্রাব্যতা বা সলিবিলিটি S, ওর দ্রাব্যতা বা সলিবিলিটি S। অতএব কেএসপি ইকুয়াল টু কত হবে? S ইন্টু S, মানে S স্কোয়ার। এটা হচ্ছে তার কেএসপি। এখন আমি কি করতে পারি, তার কেএসপিটা এখানে বসিয়ে তার এসটা বের করতে পারি। তো এসটা হবে আমার AgCl এর দ্রাব্যতা, তাই না? দ্রাব্যতা বা হচ্ছে সলিবিলিটি। এখন কমন আয়ন ইফেক্টটা কি? কমন আয়ন ইফেক্টটা হচ্ছে যদি আমি এই যৌবনে অন্য আরেকটা যৌবন যোগ করি, সাপোজ সেটা যদি হয় আমার NaCl। কি হয়? NaCl। এখন খেয়াল করে দেখো যে AgCl এর মধ্যে কি আছে? ক্লোরিন আয়নটা আছে, তাই না? মানে Ag প্লাস প্লাস Cl মাইনাস। আবার হচ্ছে NaCl এর মধ্যেও কি আছে? NaCl এর মধ্যেও ক্লোরিন আয়নটা আছে, মানে Cl মাইনাস। তো এখানে এই ক্লোরিনটা হচ্ছে আমার কি? এই ক্লোরিন হচ্ছে আমাদের সম আয়ন বা হচ্ছে কমন আয়ন। এখন কি হবে, মানে NaCl দিলে কি হবে? এখন আমি যে NaClটা দিলাম, সাপোজ ধরো এই NaCl এর ঘনমাত্রা হচ্ছে আমাদের 0.1 মোলারিটি। এখন দিলে যেটা হবে, NaCl এর দ্রাব্যতা, কারণ আমরা আগে পড়েছি দ্রাব্যতা বা সলিবিলিটি, সবার দ্রাব্যতা বা সলিবিলিটি আসলে সেম না। কেউ যৌবনে কি করতে পারে? বেশি পরিমাণে মিশতে পারে, আর কেউ যৌবনে কম পরিমাণে মিশতে পারে। আমরা দ্রাব্যতা বা সলিবিলিটি কি জানি? সেখান থেকে জানি 1 লিটারের মধ্যে কোনো দ্রবের বা সলিউটের যতটুকু মিশতে পারে, মানে দ্রবীভূত হতে পারে বা সলিউবল হয়, সেটাকে আমরা কি বলি? দ্রাব্যতা বলি বা সলিবিলিটি বলি। তো AgCl থেকে NaCl এর দ্রাব্যতা বা সলিবিলিটি বেশি, কারণ NaClটা কি আসলে বেশি আয়নিক, মানে মোর আয়নিক দেন AgCl। তো আমি যদি একসাথে AgCl আর NaCl দেই, তো NaClটা হচ্ছে AgCl থেকে বেশি আয়নিক হয়, NaCl এর দ্রাব্যতা বেশি হবে। তো আমি যখন দ্রবণে NaCl দিব, দ্রবণে কিন্তু আগে কে ছিল? আগে ছিল Ag প্লাস আর হচ্ছে Cl মাইনাস, Ag প্লাস আর হচ্ছে Cl মাইনাস। এখন যখন আমি NaCl দিলাম, তখন দ্রবণের মধ্যে NaCl জায়গা দখল করবে, দ্রবণের মধ্যে NaCl জায়গাটা দখল করে ফেলবে, কারণ হচ্ছে NaCl এর দ্রাব্যতা বা সলিবিলিটি কি বেশি, যার কারণে যেটা হবে, এই জায়গাটা কে দখল করবে? এখন NaCl দখল করবে, মানে কিছু জায়গা NaCl দখল করে ফেলবে। আর এই যে একদম তলায় কে জমা হবে? একদম তলায় Ag প্লাস Cl মাইনাস কিছু জমা হবে, মানে Ag প্লাসের AgCl এ কিছু পদক্ষেপ পড়বে, মানে দ্রবণ থেকে বা সলিউশন থেকে AgCl কি হয়ে যাবে? সরে যাবে। আলটিমেটলি AgCl এর দ্রাব্যতা কি হয়ে যাবে? কমে যাবে। তো আমরা একটা কাজ করি, যেহেতু AgCl এর কি দেওয়া আছে? AgCl এর কেএসপি দেওয়া আছে। আমি কি করলাম? কেএসপি ইকুয়াল টু S স্কয়ার, এটাকে বের করলাম। এখন এখান থেকে এসটা বের করে ফেলি। তো S ইকুয়াল টু হবে রুট ওভার কেএসপি। তো AgCl এর কেএসপি কত? কেএসপি হচ্ছে আমাদের 1.7 10⁻⁻10। তো যদি আমরা এটা ক্যালকুলেশন করি, এখান থেকে পাবো হচ্ছে আমরা তার দ্রাব্যতা মানে S 1.3 10⁻⁻5 মোল পার লিটার। সো এটা হচ্ছে আমার AgCl এর দ্রাব্যতা বা সলিবিলিটি, মানে NaCl মেশানোর আগে, NaCl মেশানোর আগে এই দ্রবণে AgCl দ্রাব্যতা বা সলিবিলিটি হচ্ছে এটা। এখন যেটা বলছিলাম, NaCl এর দ্রাব্যতা বেশি বা সলিবিলিটি বেশি, তো আমরা যদি NaCl মিশাই, NaCl এখানে জায়গাটা দখল করবে। দখল করলে যেটা হবে, AgCl দ্রাব্যতা কী হয়ে যাবে? কমে যাবে। এখন সেটাই আমরা এখন বের করব। তো সেটা কীভাবে বের করব? তো কেএসপি, AgCl এর কেএসপি কত? এটা হচ্ছে আমাদের AgCl এর কেএসপি। আর কেএসপি কিন্তু কখনোই কি হয় না, কেএসপি কখনোই চেঞ্জ হয় না, কেএসপি সেম থাকে। তো আমরা কি করলাম? AgCl দ্রাব্যতা, AgCl এর দ্রাব্যতা বা সলিউবিলিটি আমরা S ইকুয়াল টু কত পেলাম? 1.5 1.3 10⁻⁻5 মোল পার লিটার। এটা হচ্ছে আগে, মানে NaCl মেশানোর আগে। এখন NaCl মেশানোর পরেরটা আমরা যাব। তো আমরা লিখব পরে বা হচ্ছে আফটার, মানে NaCl মেশানোর পরে। সেটার জন্য আমি আবার লিখব কেএসপি। আর কেএসপি কিন্তু আগেরটাই থাকবে,
মানে এটাই থাকবে, কারণ কেএসপি কিন্তু কনস্ট্যান্ট একটা স্পেসিফিক টেম্পারেচারে। তো কেএসপি এখন আমি লিখবো, আমি যেটা বলতে যাচ্ছি এই যে দ্রাব্যতা এস, এটা চেঞ্জ হয়ে যাবে, দ্রাব্যতা বা এস চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি এখন লিখবো কেএসপি S1, এটা খুব মনোযোগ দিয়ে দেখো, এখানে আসলে বোঝার ব্যাপারটা। এখানে লিখবো S1, এটা হচ্ছে আমার এজি এর, এই যে এজি প্লাস সিএল মাইনাস, তাই না? আমি এখানে একটু আবার লিখি এটা, যে এজি কি ছিল, সিএল, এজি প্লাস সিএল মাইনাস। তো যদি ওর ঘনমাত্রা যদি এস হতো, ওরটা এস ধরতাম, ওরটাকেও এস ধরতাম, কারণ সামনে এখানে কিছু নাই, তাই না? মানে সামনে 1 আছে, তো আমরা কি ধরতাম, এখানে এস আর এখানে এস, সো এস স্কোয়ার আসতো। এখন যেহেতু কী হয়ে যাবে, দ্রাব্যতাটা চেঞ্জ হয়ে যাবে, এখন আমি ধরবো হচ্ছে S1, কী ধরবো, কেএসপি ইকুয়াল টু S1, এটা হচ্ছে এজি এর জন্য, এটা এজি এর জন্য। আর এই যে সিএল, তার জন্য ধরবো হচ্ছে আমি S1 প্লাস 0.1। আশা করি বোঝা গেল, S1 আর S1 প্লাস 0.1 কেন, এই যে আমি NaCl মিশালাম, এই NaCl এর মধ্যেও কি আছে, ক্লোরিন আছে, তাই না? NaCl এর মধ্যে ক্লোরিন আছে। তো এই যে NaCl আমার, NaCl, এটা একটু ভাঙাও, দেখো Na প্লাস প্লাস Cl মাইনাস, NaCl এর ঘনমাত্রা কত, 0.1, সো Na প্লাসের ঘনমাত্রাও হবে 0.1, Cl এর ঘনমাত্রাও হবে 0.1। ক্লিয়ার? কারণ হচ্ছে একটা NaCl একটাই কি আছে, একটাই Cl আছে। যদি এটা এরকম হতো MgCl2, তাহলে কি হতো, তাহলে লিখতাম Mg2 প্লাস প্লাস 2Cl মাইনাস। তাহলে MgCl2 ঘনমাত্রা যদি 0.1 হতো, ওর হতো 0.1, ওর হতো 2 × 0.1। বোঝা গেল? যদি এরকম, আমরা একটু পরে করবো একটা, এরপরে এরকম একটা করব। তো আমরা এখানে জাস্ট এটা বুঝি যে যেটা হচ্ছে আসলে যে AgCl এর প্রাথমিক মানে NaCl আসার আগে তার দ্রাব্যতা ছিল এইটা, এখন দ্রাব্যতা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে কত হবে, S1 হবে, আমি ধরে নিলাম S1 হবে। এটা হচ্ছে Ag এর, আর এটা হচ্ছে ক্লোরিনের, এতটুকু হচ্ছে ক্লোরিনের। তো ক্লোরিনটা কি ধরলাম, S1 ধরলাম, S1 হচ্ছে AgCl এর জন্য, আর NaCl থেকেও কি আসবে, 0.1 ঘনমাত্রার ক্লোরিন আসবে, সেটা প্লাস করতে হবে। তো এখন আমরা জাস্ট ক্যালকুলেট করি, এটা S1 স্কোয়ার প্লাস 0.1 S1, আর এখানে হচ্ছে আমাদের কেএসপি, আমরা কেএসপিটা বসাই, কেএসপি আগেটাই থাকবে আমাদের 1.7 10 টু দি পাওয়ার -10। তো এখানে আমরা কি করব, এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে S1, এই S1 এর ভ্যালু মানে দ্রাব্যতা, একটা জিনিস খেয়াল করে দেখো, দ্রাব্যতা বা হচ্ছে সলিবিলিটি, এদের মান কিন্তু খুবই ছোট হয়, মানে 1.3 10 টু দি পাওয়ার -5, মানে প্রায় জিরোর কাছাকাছি, 0.000, তারপর 13, 0.000, তারপর 17। সো আমরা যেটা করতে পারি, S1 স্কোয়ার এটাকে আমরা বাদ দিতে পারি, কারণ এটা মানটা এমনিতেই অনেক ছোট, 1 থেকে এমনি অনেক ছোট, আবার যদি স্কোয়ার করো সেটা আরও ছোট হয়ে যাবে, এই জন্য S1 স্কোয়ারটাকে আমি বাদ দিব, এখানে বাদ দিয়ে লিখবো 1.7 10 টু দি পাওয়ার -10 ইকুয়াল টু 0.1 S1। সো S1 ইকুয়াল টু আসবে হচ্ছে আমার 1.7 10 টু দি পাওয়ার -10 ডিভাইড হচ্ছে 0.1। সো আমাদের এখান থেকে S1 আসবে হচ্ছে 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার -9। তো খেয়াল করে দেখো, আগে এত মোল পার লিটার, তো এটা হচ্ছে আমার NaCl মিশানোর পর, NaCl মিশানোর পর AgCl এর কি দ্রাব্যতা বা সলিবিলিটি, আগে ছিল কত, আগে ছিল এইটা, NaCl মেশানোর আগে, আর NaCl মেশানোর পরে NaCl দ্রবণের জায়গাটা দখল করে নিল। ক্লিয়ার? তো NaCl দ্রবণের জায়গা দখল করার কারণে AgCl এখান থেকে নিচে পড়ে গেল, যার কারণে দ্রবণে তার দ্রাব্যতা কী হয়ে গেল, কমে গেল, এবং সেটাই আমরা বের করলাম। জাস্ট কিছুই না, তার কেএসপি দেওয়া ছিল, আমি তার কেএসপির জন্য আরেকটা একদম নতুন ফর্মুলা লিখলাম, S1, মানে Ag এর জন্য S1, আর ক্লোরিনের জন্য কত, S1 প্লাস 0.1, কারণ NaCl থেকেও কত আসবে, 0.1 ঘনমাত্রার ক্লোরিন আসবে। এখন আমরা একটু অন্য টাইপের করব, মানে এখানে ধরো NaCl থাকবে না, সাপোজ ধরো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড এরকম থাকবে আর কি, মানে এখানে 2 বা 3 এরকম কিছু থাকবে, মানে 2 বা 3 দিয়ে আমাদের মাল্টিপ্লাই করতে হবে। তো আমরা এই পরের ম্যাথটায় যাই, এবং এখানে আমি ধরবো হচ্ছে এখন, হ্যাঁ, তো এই ম্যাথটা এখানে আমি নিলাম হচ্ছে স্ট্রন্টিয়াম ফ্লুরাইড, আর এখানে হচ্ছে NaF। তো ঠিক আগের মতোই আমরা কি করলাম, এখানে স্ট্রন্টিয়াম ফ্লুরাইড ছিল, আমরা এখানে সোডিয়াম ফ্লুরাইড মিশালাম। তো যেটা হবে, এখানে খেয়াল করে দেখো, স্ট্রন্টিয়াম ফ্লুরাইড তুমি যদি ভাঙো তাহলে কি হবে, এখানে SR2 প্লাস প্লাস Fe প্লাস F মাইনাস, আর এটা হচ্ছে দুইটা আছে, তাই না? আচ্ছা, তো আমরা যদি তার কেএসপিটা বের করি, স্ট্রন্টিয়াম ফ্লুরাইড এখানে যদি ভাঙি, আমার এখানে SR2 প্লাস প্লাস এখানে দুইটা কি আছে,
দুইটা ফ্লোরাইড, তার মানে ওর ঘনমাত্রা যদি এস হয়, ওর হবে এস, ওর হবে 2s, তার মানে কেএসপি কত হবে? কেএসপি হবে এস ইন্টু 2s হোল স্কোয়ার, তার মানে এস ইন্টু 4s স্কোয়ার মানে 4s কিউব, তাই না? এটা হচ্ছে আমাদের স্ট্রনটিয়াম ফ্লোরাইডের কি কেএসপি। এখন ঠিক আগের মতোই আমাদের এই যৌবনে কে ছিল? এই যৌবনে ছিল স্ট্রনটিয়াম 2+ আর হচ্ছে Fe F-, তাই না? এরা ছিল এই যৌবনে, এরা ছিল। আর এর দ্রাব্যতা বা সলিবিলিটি আমরা এখান থেকে বের করতে পারবো, মানে স্ট্রনটিয়াম ফ্লোরাইডের সলিবিলিটি আমি এখান থেকে কী করতে পারবো? বের করতে পারবো। এখন আমি যদি এখানে NaF মিশাই, NaF এর দ্রাব্যতা বা সলিবিলিটি হচ্ছে স্ট্রনটিয়াম ফ্লোরাইড থেকে কি বেশি। তো আমি যদি এখানে NaF মিশাই, যৌবনে কী হবে? NaFটা জায়গা দখল করবে আর কিছু স্ট্রনটিয়াম ফ্লোরাইড এখানে নিচে জমা হবে, তার মানে স্ট্রনটিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা বা সলিবিলিটি কমে যাবে। কতটুকু কমবে সেটা আমরা বের করব। তো আমরা NaF মেশানোর আগে তার দ্রাব্যতা কত ছিল সেটা আমরা এখান থেকে বের করতে পারি, তাই না? তার কেএসপি জানি, আমি কেএসপির এখানে বসাই, তাহলে কত হবে? কেএসপি হচ্ছে আমাদের 8 × 10⁻⁻10 = 4s কিউব। তাহলে যেটা করব আমরা যে s কিউব = কত হবে? 8 × 10⁻⁻10 ডিভাইড হচ্ছে 3। তারপর হচ্ছে আমাকে কী করতে হবে? এটাকে আমাকে, যেহেতু s কিউব আছে, আমি কি করব? এটাকে রুট কিউব করব, তাই না? তো যদি আমি এটাকে রুট কিউব করি তাহলে কত আসবে? এখানে রুট কিউব করলাম, সো আমি এখানে 3 দিয়ে দিলাম। এটা আমাদের আসবে হচ্ছে 5.8 10⁻⁻4 মোল পার লিটার। তার মানে এটা হচ্ছে আমার কি স্ট্রনটিয়াম ফ্লোরাইডের NaF মেশানোর আগে তার দ্রাব্যতা। এখন NaF মেশানোর পরে কি হবে সেটা আমি লিখি। ধরো NaF, এটা যদি মেশাই, খেয়াল করে দেখো, Na প্লাস প্লাস হচ্ছে F মাইনাস, তাহলে এখানে আমার কমন আয়ন কোনটা? এখানে হচ্ছে আমার কমন আয়ন এইটা, তাই না? F। তো এখন যেটা হবে ঠিক আগের মতোই, আমি NaF মেশানোর কারণে এখানে স্ট্রনটিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা কমে যাবে। তো নতুন দ্রাব্যতা কী হবে? তার জন্য আমি আবার কেএসপি লিখব, তার কেএসপি ফর্মুলা লিখব। কেএসপি = মানে পরে, আগে ছিল ওইটা, তাই না? এখন খেয়াল করো, আগে আমরা কি লিখেছিলাম? s × 2s হোল স্কোয়ার, তাই না? এখন লিখব s1 × 2s1, এই 2s1 এর সাথে প্লাস দিব হচ্ছে আমি 0.1 হোল স্কোয়ার। বোঝা গেল এটা? কারণ হচ্ছে আমার এই যে NaF থেকে, এই NaF থেকে আমার কি আসে? 0.1 ঘনমাত্রার ফ্লোরিন আসে। মানে আমি যদি Na আর Fকে ভাঙি তাহলে কি হয়? তাহলে হয় হচ্ছে Na প্লাস প্লাস F মাইনাস। তো NaF এর ঘনমাত্রা যদি S হয়, তাহলে সোডিয়াম প্লাস ওর ঘনমাত্রাও কী হবে? S হবে। F মাইনাস ওর ঘনমাত্রাও কী হবে? S হবে। কারণ একটা সোডিয়াম ফ্লোরাইড বা একটা NaF এর মধ্যে একটা ফ্লোরিন আছে এবং একটা সোডিয়াম আছে, তার মানে ওর ঘনমাত্রা যা হবে ওর ঘনমাত্রা তাই হবে, ওর ঘনমাত্রা তাই হবে। আমি আগেও বলেছিলাম তোমাকে, যদি এটা NaF না হয়ে NaF2 হতো তাহলে আমরা এখানে নিতাম হচ্ছে S, মানে সোডিয়ামের জন্য S হতো, আর এই যে ফ্লোরিন তার জন্য হতো কত? 2s, তাই না? ওর জন্য 2s। তাহলে ওর ঘনমাত্রা যদি আমার 0.1 হতো, ওর জন্য 0.1 নিতাম, ওর জন্য 2 × 0.1 নিতাম, মানে 0.2 নিতাম। তখন এখানে আমরা 0.1 প্লাস না করে 0.2 প্লাস করতাম। এখন জাস্ট ক্যালকুলেশন করে আমাকে কী বের করতে হবে? S1টা বের করে ফেলতে হবে। তো আমি S1টা বের করে ফেলি ক্যালকুলেট করে। দেখো এটা বেশ ইজি হবে। কিভাবে? এটা আমরা a + b হোল স্কোয়ারে ভাঙাবো, তাহলে কী হবে? 4s1² প্লাস প্লাস হবে আমাদের 2 প্লাস হবে আমাদের 0.4 S1 প্লাস হচ্ছে 0.01। ক্লিয়ার? মানে যে 0.1কে আমরা স্কোয়ার করলাম, 0.1কে স্কোয়ার করলে কত হয়? 0.01 হবে। মানে a স্কোয়ার, মানে এটা স্কোয়ার, প্লাস 2ab মানে 2 × এইটা ইন্টু এইটা প্লাস হচ্ছে 0.1 স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন এই যে S1 এটাতে মাল্টিপ্লাই করে দিব, তাহলে কী হবে? 4s1 কিউব প্লাস 0.4 S1² প্লাস 0.01 S1। এখন ঠিক আগেরটার মতোই আমরা কি করব? S1 এর ভ্যালু, মানে এই যে আমাদের দ্রাব্যতা, এদের ভ্যালু কিন্তু অনেক ছোট, তাই না? যেটা করব আমরা, তো এদেরকে স্কোয়ার করলে বা কিউব করলে এগুলো আরও ছোটো হয়ে যায়। এই জন্য আমরা এই যে ভ্যালুগুলো কিউব, স্কোয়ার, এদেরকে বাদ দিয়ে দিব।
মানে নেগলিজিবল ধরবো, তাহলে কেএসপি ইকুয়াল টু আসবে হচ্ছে আমার এখানে জাস্ট 0.01 আর কেএসপি কত আগেরটাই থাকবে 8 × 10⁻⁻10 ইকুয়াল টু 0.01 সো 0.01 এখানে S1 বের করার জন্য কী করতে হবে আমাকে 8 × 10⁻⁻10 সেটাকে আমি 0.01 দিয়ে ডিভাইড করব। তো 0.01 দিয়ে ডিভাইড করলে আমার এখানে কি চলে আসবে S1 চলে আসবে, আর S1 আসবে হচ্ছে আমাদের 8 × 10⁻⁻8 মোল পার লিটার। তো দেখো আগের থেকে কি এটা অনেক ছোট, তাই না? এখানে আমার 10⁻⁻4 কিন্তু এখানে আমার 10⁻ কত -8। ক্লিয়ার, বোঝা গেল জিনিসটা? মানে আমরা কি করছি জাস্ট এখানে একটা নতুন কেএসপির জন্য ফর্মুলা লিখছি। এখানে যেটা হচ্ছে খুবই সিম্পল, তুমি ঠিক বেশি না মাত্র 3টা ম্যাচ যদি প্র্যাকটিস করো তোমার এখানে সমস্যা হবে না। এখানে স্ট্রনটিয়াম ফ্লোরাইড ছিল দ্রবণে, এখন স্ট্রনটিয়াম ফ্লোরাইড থেকে যদি আমি উচ্চ দ্রাব্যতা সম্পন্ন মানে উচ্চ সলিবিলিটি সম্পন্ন কোনো একটা যৌগ বা কম্পাউন্ড মিশাই, তাহলে কি হবে NaFটা এখানে জায়গাটা দখল করে ফেলবে। দখল করলে যেটা হবে স্ট্রনটিয়াম ফ্লোরাইড এখানে জমা হবে, যার কারণে স্ট্রনটিয়াম ফ্লোরাইড দ্রাব্যতা কী হয়ে যাবে কমে যাবে। তো আমার এটা ছিল এই যেখানে যেটা বের করেছিলাম আমরা, এটা ছিল আমার আগে মানে NaF মেশানোর আগের কি দ্রাব্যতা তার, তাই না? আর এখানে হচ্ছে আমরা বের করলাম NaF মেশানোর পরে। তো NaF মেশানোর পরে কী হবে NaF মেশানোর পরে দ্রাব্যতা আমি কি ধরে নিলাম S1 ধরে নিলাম। ক্লিয়ার, এই যে S এর জায়গায় S1 আর এই যে 2S এর জায়গায় হচ্ছে 2S1 আর প্লাস হচ্ছে 0.1, এই 0.1 হচ্ছে আমার NaF থেকে আসবে, কারণ NaF এর মধ্যেও কি আছে NaF এর মধ্যেও আমার এই যে ফ্লোরিন আছে, আর ফ্লোরিনটাই এখানে কি আমার কমন আয়ন। ক্লিয়ার, 0.1 প্লাস করলাম দেন হচ্ছে এটাকে A+B হোল স্কয়ার করে এখান থেকে আমরা S1 বের করে ফেললাম, খুবই সিম্পল। তো এই ছিল আমাদের কমন আয়ন ইফেক্ট। আশা করি কমন আয়ন ইফেক্ট থেকে তোমাদের প্রবলেম হওয়ার কথা না, তোমাদের বইতে এক্সাম্পলে দেখবে ম্যাথস আছে, তারপর অনুশীলনী বা এক্সারসাইজ ম্যাথ আছে, বেশি না 3 থেকে 4টা ম্যাথ করো, এখানে প্রবলেম হওয়ার কথা না। তো এই ছিল আমাদের এই চ্যাপ্টার লাস্ট ইম্পর্টেন্ট টপিক। তো মোটামুটি আমাদের চ্যাপ্টার শেষ। এরপরে আমরা জাস্ট দেখবো কিছু তোমাদের প্র্যাকটিক্যালি কিছু টপিক দেখবো আমরা, কারণ তোমাদেরগুলো প্র্যাকটিক্যালি আসলে করায়। প্র্যাকটিক্যালি মধ্যে তোমাদের করাবে যে সল্ট টেস্ট, তো আমরা সল্ট টেস্ট দেখবো এরপর।